২ বছরের ছেলেটা যেদিন পানিতে পড়ে মারা গেল, সেদিন তার বড় নন্দায় বেশ তাচ্ছিল্য সুরে বলল, ছোট শালা নেহাত ভেড়া। আমি হলে এমন মেয়েমানুষ ঘরের চৌকাঠে রাখতাম না, এই মুহূর্তে বের করে দিতাম। নববী ভেজা চোখে তাকালো তার শাশুড়ি বড় জামাইয়ের গলায়, সুরে সুর মিলিয়ে বলল, হাবিবকে বলে আর বোঝাতে পারলাম কোথায়, সবই আমার কপাল। বাড়িতে লোক দাঁড়ানোর জায়গা নেই, খানিকক্ষণ আগেও এখানে কেউ ছিল না। অল্প সময়ের ব্যবধানে অনেক মানুষ জড়ো হয়েছে। 2 বছরের নিষ্পাপ শিশু পানিতে ডুবে মারা গেলে কেউ আর ঘরে আসে থাকতে পারে না। সেও কখনো আসেনি, সেও এক পলক উঁকি দিতে এসেছে। নববী ঘরের কাজ করছিল, হঠাৎ খেয়াল করলো সোহেলকে আশেপাশে দেখা যাচ্ছে না। সে কয়েকবার ছেলের নাম ধরে ডাকলো, তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। চুলায় গরুর দুধ জাল করছে, এই মুহূর্তের জন্য চোখ সরালে সর্বনাশ হয়ে যাবে। তাছাড়া দুপুরের খাবারের সময় হয়ে এসেছে। তার শ্বশুর মহিউদ্দিন সাহেব ঠিক 1টার সময় খেতে বসেন। আগুন গরম ভাতে 1 চামচ ঘি ঢেলে খাওয়া শুরু করেন। 1 মিনিট দেরি হলে তার চোটপাট সহ্য করা যায় না। জীবনের দীর্ঘ সময় তিনি এই নিয়ম পালন করে এসেছেন। শেষ বয়সে এসে কোনো অবস্থায় এই নিয়মের ব্যতিক্রম করতে পারবেন না। শরীফা বেগম নিজের সংসার জীবনের স্বামী এই নিয়ম নিয়ে প্রচণ্ড বিরক্তি বোধ করছেন। এখন অবশ্য ছেলের বউ আসায় তিনি এই নিয়ম পালনে আগ্রহ প্রকাশ করেন। বেলা 2টোর দিকে হাবিব বাড়ি ঢুকলো। ঢোকার আগে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। একটা গলা তার মায়ের, অন্যটা 2 বোনের। 2 বোনের গলার স্বর হুবহু একরকম। কিন্তু এরা কাঁদছে কেন? বাবার কিছু হয়নি তো? হাবিবের বুকটা কেঁপে উঠল। তাকে জানানো হয়েছে বাড়িতে মারাত্মক রকমের জরুরি কাজ পড়ে গেছে। এই মুহূর্তে বাড়ি ফিরতে হবে। সারা পথ না মাথায় নানান রকমের চিন্তা ঘুরপাক খেয়েছে। বাড়িতে জরুরি কাজ বলতে তেমন কিছু নেই। মা, বাবা, ছোট বোন আর বউ, ছেলে নিয়ে সুখের সংসার। বড় বোনের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। 7 বছরের একটা ছেলে আছে। এদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা ঠিক বুঝতে পারেনি। সকালে সবাইকে সুস্থ দেখে এসেছে বিধায় কোনো কুচিন্তা মাথায় এসেনি। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। তার পা চলছে না, সীসার মতো জমে গেছে। হাবিবদের দোতলা বাড়ি। বাড়ির সামনে একপাশে অনেকখানি ফাঁকা জায়গা, অন্য পাশে সিঁড়ি বাঁধানো পুকুর। পুকুরের পানি কাকের চোখের মতো কালো। ফাঁকা জায়গায় একপাশে ফুলের বাগান। বাগানের একপাশে বর্ষায় গোলাপের প্রকাণ্ড ঝাড়, 2টো শিউলি ফুলের গাছ। ছবির মতো সাজানো বাড়ির চারিদিকে মলিনতার ছাপ। কয়েকজন বাচ্চা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়েছে। হাবিব বারান্দায় বসে পড়ল। তার ঘরে ঢুকতে ইচ্ছে করছে না। শরীফা বেগম ছেলে আসার খবর পেয়ে এক প্রকার ছুটে এলেন। বিলাপ করতে করতে বললেন, বাবারে বাবা, সব শেষ হয়ে গেছে। সোহেল আর নেই, একটু আগে পুকুরে পড়ে। তিনি কথা শেষ করতে পারলেন না, আঁচলে মুখ ঢাকলেন। মহিউদ্দিন সাহেব ভরাট গলায় বললেন, জীবন মৃত্যু আমাদের হাতে থাকে না। নিজেকে শান্ত এবং শক্ত রাখার চেষ্টা করো। বৌমার কাছে যাও, তাকে সান্ত্বনা দাও। শরীফা বেগম তেতে উঠলেন, কর্কশ গলায় বললেন, বৌমার কাছে গিয়ে সান্ত্বনা দিতে হবে কেন? সে কি বাচ্চা নাকি কচি খুকি? একটা ছেলে দেখে রাখতে পারে না? কি এমন কাজ সংসারে অলক্ষী কোথাকার? আপনার আশকারা পেয়ে মাথায় উঠে গেছে। মহিউদ্দিন সাহেব চমকে উঠলেন। তার স্ত্রী কখনো তার সাথে কর্কশ গলায় কথা বলে না, আজ প্রথম। শরীফা বেগম নিজেও অনেকখানি চমকে গেছেন, তবে সেই চমককে প্রশ্রয় দিলেন না। ঝাঁঝালো কণ্ঠে বললেন, সংসারে আসার পর থেকে একটা না একটা বিপদ লেগে আছে। ছেলের পছন্দ বিধায় এতদিন চুপ করে আছি, কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। নাইমা এগিয়ে গিয়ে মায়ের গায়ে হাত রাখলো। কান্না জড়ানো কণ্ঠে বলল, শান্ত হ মা, ধৈর্য ধরো। দীর্ঘ সময়ের কথাবার্তা। হাবিব কোনো জবাব দিল না। শূন্য দৃষ্টিতে ঘরের ভিতরে তাকিয়ে রইল। মাদুরে বিছানো মেঝেতে সাদা কাপড় জড়িয়ে নরম ছোট্ট শরীরটা রাখা। কয়েকজন মহিলা নিথর দেহ আগলে বসে আছে, যেন একটু সরালে কেউ ছোবল দিয়ে নিয়ে যাবে। তাদের একজন হাবিবের বড় বোন কনক, ভালো নাম কনক চাপা। বাকি মহিলাদের সে চেনে না, আগে পরে কখনো দেখছে কিনা মনে পড়ছে না। সে দৃষ্টি ঘুরিয়ে কাউকে খোঁজার চেষ্টা করলো। না, নববীকে কোথাও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে তাকে খোঁজার শক্তি হাবিবের নেই। শরীর কেমন অচল হয়ে গেছে। মহিউদ্দিন সাহেব একটু দূরে চেয়ারে পেতে বসে আছেন। কয়েকবার লোক মাটি সরিয়ে কবর তৈরি করছেন। বাঁশঝাড় থেকে বাঁশ কাটা আনা হয়েছে। এলাকাটা জেলায় সদর মধ্যে হলেও এক প্রকার মম্ফল বা গ্রাম বলা চলে। বাঁশঝাড় থেকে শুরু করে খালবিল সবই আছে। আনিস বিরক্ত চোখে শ্বশুরের দিকে তাকালো। সরল গলায় বলল, আব্বা, জানাজার সময় কখন ঠিক করছেন? আপনার বড় মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে। মহিউদ্দিন সাহেব কঠিন মুখে তাকালেন। শক্ত গলায় বললেন, জোহরের নামাজে পড়। বলে তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চোখ জ্বালা করছে। চোখে পানি আসার আগে যেন চোখ জ্বালা করে তেমন। সোহেলের সাথে তার ঘনিষ্ঠতা অন্যদের তুলনায় বেশি। সারাদিন হাত ধরে এদিক ওদিক হেঁটে বেড়ান। বাইরে গেলে কিছু খাবার না নিয়ে ঘরে ফেরেন না। ভোর রাত থেকে জেগে বসে থাকেন। কখনো ছোট্ট আধফোঁটা
গলার ডাক শুনবেন বলে। আজকে পর তার অপেক্ষার সমাপ্তি হয়েছে। ভাবতে বুকটা খালি হয়ে যায়। বাড়ির পরিবেশ হঠাৎ কেমন পরিবর্তন হয়ে গেছে। লোকজন যার যার নিজের কাজে চলে গেছে। জানাজায় আসবে। মহিলাদের কান্না থেমে গেছে। কেউ কোনো কথা বলছে না। চারিদিকে হঠাৎ শুনশান নীরবতা। হাবিব উঠে গিয়ে সোহেলের পাশে গিয়ে বসল। ছোট্ট নিষ্পাপ দেহ মেঝেতে বিছালে সাদা মাথুরটা বিশাল সমুদ্র মনে হচ্ছে। সমুদ্রের মাঝে মুক্ত ভেসে আছে। সোহেলের চেহারা আগের থেকে উজ্জ্বল হয়ে গেছে। সে দুহাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। কপালে গালে চুমু খেলো। কনক ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাপের চেহারার চাঁদের মতো হয়ে গেছে দেখ ভাই। সাথে আরও কিছু বলল। কান্নার কারণে পরিষ্কার বোঝা গেল না। হাবিব বলল, নববী কোথায়? ওই পাশে আছে। নববীর মা বাবা এসেছে তাদের কাছে। ওকে এখানে আসতে বলো, আমি ডাকছি। ওকে এখানে ডাকতে হবে না। এমনি সকাল থেকে দুবার ফিট হয়েছে। মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলছিল। এখন একটু শান্ত। আপা যা বলছি করো। কথা বলতে ভালো লাগছে না। কোনো কথা বাড়ালো না। উঠে গিয়ে নবমীকে ডেকে আনলো। নবমী হাঁটছে মৃত মানুষের মতো। তার শরীর হাওয়ায় ভাসছে। হাবিব নবমীর হাত ধরে বসলো। কোমল গলা বলল, কোথায় ছিলে তুমি? আমাদের প্রাণটাকে দেখে রাখতে পারলে না? নবমী জবাব দিল না। হাউমাউ করে কাঁদতে লাগলো। নবমীর মা বলল, থাক বাবা, তুমি ওকে কিছু বলো না। আল্লাহর উপরে মানুষের হাত নাই। কনক কিছু বলতে গিয়েও থেমে গেল। শোকের বাড়িতে আর খুশিতে বাড়িতে ঝগড়া হয় বেশি। কাজে চুপচাপ থাকাই ভালো। খানিকক্ষণ আগে একবার নববীর মায়ের সাথে শরীফা বেগমের ঝগড়া হয়েছে। শরীফা বেগমের গলার স্বর অনেকখানি ঘৃণা মিশিয়ে বলছেন, এখন কেঁদে কী করবে? মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারলে আজ আর এই দিন দেখতে হতো না। আপনার মেয়েই আমার সোহেলকে মেরেছে। একথা শোনার পর নববীর মা চুপ থাকেনি। তিনি ঝাঁঝালো গলায় বললেন, আমার মেয়ে তো সংসারে কাজ করেন। আপনি আর আপনার দুই মেয়ে বসে কি করছিল? বসে বসে কুটনামি করছিলেন নাকি? একটু খেয়াল রাখতে পারলেন না? এভাবে এক কথায় দু কথায় বিশাল ঝামেলা হয়ে গেছে। ঝামেলার এক পর্যায়ে আনিস আবারও বলেছেন, ছেলে মেয়ে দেখে রাখতে না পারলে কিসের সংসার, কিসের ঘরকন্না? ভাগ্য ভালো হাবিবের মতো বেড়ার ঘরে পড়ছে। আমার ঘরে আসলে কিঞ্চিতের মতো সোজা করেই ফেলতাম। অবশ্য কনক দুইবার স্বামীর দিকে তাকিয়ে চোখ গরম করেছে। তাতে বিশেষ লাভ হয়নি। মানুষ মরার পর চারপাশের সময় খুব দ্রুত পার হয়। জোহরের আজান হতে বেশি সময় লাগলো না। আত্মীয় স্বজন যারা এসেছিল বেশিরভাগ চলে গেছে। সোহেলকে গোসল করিয়ে খাটলার উপর শুইয়ে রাখা হয়েছে। সাদা কাপড়ে আপাতমস্তক ঢাকা। একটু পরেই এই সুন্দর শরীরটিকে মাটির নিচে চাপা পড়বে। পোকায় খাবে, ব্যাকটেরিয়া গোস্ত পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলবে। তারপর তারপর কি হবে? দুনিয়ার মানুষ তাকে ভুলতে শুরু করবে। মৃত ব্যক্তি জীবনে হিসাব মেলাতে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়তে হবে। সোহেল মারা গেছে দুদিন হতে চলল। বাড়ির উপর দিয়ে শোকের ছায়া সরেনি। এখনও কেউ ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। হঠাৎ হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। তবুও জীবন থেমে থাকে না। কথাটা সেই সুবাদে কথা উঠল খাবার টেবিলে। সকলে রাতের খাবার খেতে বসছে। নবনীর বাবা মা তখনও বাড়ি ফিরে যায়নি। কথাটা প্রথম তুলল আনিস। বেশ ব্যঙ্গস্বরে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা একটা কথা বলি, সবাই আছেন, কেউ কিছু মনে নিয়েন না। আমি আবার সত্য কথা চেপে রাখতে পারি না, মুখ ফসকে বেরিয়ে যায়। মহিউদ্দিন সাহেব বিরক্ত গলায় বলেন, এত ভনিতা না করে কাজের কথা বলো। আবার রেগে যাবেন না। বলেছিলাম নববীর কথা। কেমন অলক্ষণে দেখেছেন একটা ছেলে, তাই দেখে রাখতে পারলেন না। আমি বলি কি হাবিবকে আরেকটা বিয়ে দেন। আনিস কথা শেষ করতে পারল না। তার আগে মহিউদ্দিন সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন। রাগে কাঁপতে কাঁপতে বললেন, কনক, এই মুহূর্তে তোর বরকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। এই মুহূর্তে মানে এই মুহূর্তে। কনক নিচু গলায় বলল, আব্বা আপনি একটু শান্ত হন। রাত 11টা বাজে। বাজুক 11টা, একটা বাজুক, দুইটা, যা খুশি বাজুক। ওকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। ভদ্র কথা না গেলে লোককে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মহিউদ্দিন সাহেব ভীষণ রেগে আছেন। নিঃশব্দে, শব্দ শোনা যাচ্ছে না। কনক মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। করুণ গলায় বলে, মা দেখো বাবা কি বলে। শরীফা বেগম কিছু বলতে যাবেন তার আগে মহিউদ্দিন সাহেব অদ্ভুত কাণ্ড করে বসলো। ঘর থেকে আনিসের জামা কাপড় এনে বাইরে ছুঁড়ে ফেললেন। আনিস বলল, কনক, তোমার বা যা করেছেন তারপর আর এই বাড়িতে থাকা যায় না। তুমি চাইলে আমার সাথে যেতে পারবে, অথবা চিরতরে বাবার বাড়িতে থেকে যেতে পারো। কনক এবার মহিউদ্দিন সাহেবের দিকে তাকালেন। তিনি ভাবলেস মুখে বাইরের দিকে তাকিয়ে আছেন। সিদ্ধান্ত পরিবর্তন অথবা জামাইয়ের রাতটুকু থেকে যাবার অনুরোধের কোনো নমুনা দেখা যাচ্ছে না। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ছেলেকে উঠিয়ে নিয়ে তৈরি হয়ে স্বামীর হাত ধরে বেরিয়ে গেলেন। শরীফা বেগম কড়া চোখে নবমীর দিকে তাকালো, যেন এসবের জন্য নবমীই দায়ী। নবমীর চোখ মুখ শুকনো, বসে আছে স্তব্ধ ভঙ্গিতে। চারিপাশে আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে না। হাবিব এখানে নেই, অফিসের কাজে গেছে, খুব জরুরি কাজ। শোকের জন্য ঘরে বসে থাকতে পারে না। দূরে আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। একরাশ কালো মেঘ চাঁদের দিকে ছুটে আসছে। সেই চাঁদে নবমীর মুখের ছাপ দেখা যাচ্ছে। হাবিব বাড়ি ফিরল দুদিন পর।
তার চোখে নিচে বসে গেছে, মুখ শুকনো। শরীফা বেগম তখন চুলোয় চায়ের পানি চাপাচ্ছিল। ছেলেকে দেখে করুণ গলা বলেন, এ কি চেহারা করছিস তোর? খাওয়া দাওয়া করিসনি তাই না? হাবিব জবাব দিল না। সহজ ভঙ্গিতে চেয়ারে বসলো। শরীফা বেগম আবার বললেন, কথা বলছিস না কেন? শরীর খারাপ বলেই তিনি ছেলের কপালে হাত রাখলেন। গা গরম হয়ে আছে, মনে হচ্ছে হাত দিয়ে পুড়ে যাবে। তিনি আঁতকে উঠে বললেন, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তেমন কিছু হয়নি, বাসে আসতে ঠান্ডা লেগেছে। নবমী কোথায়? নবমীর কথা শুনতে শরীফা বেগম গা জ্বলে উঠল। দাঁত চিবিয়ে বললেন, জানি না। সারাদিন তোর বউয়ের খোঁজ রাখার সময় নেই। আপা দুলাভাই চলে গেছে, বাবা কোথায়? তোর বাবা সকালে নাস্তা ছেড়ে বেরিয়েছে। কনকের কথা আর কি বলবো, দুদিন আগে মাঝরাতে জামাইকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে। বাড়ি থেকে সুখ শান্তি উঠে গেছে। হাবিব জবাব দিল না। কথা বললেই কথার পিঠে কথা বলতে হবে, ইচ্ছে করছে না। এক ধরনের ক্লান্ত বোধ করছে। বিছানায় শুয়ে পড়ল সে। সারা রাত বাসের ভেতর ঘুমাতে পারেনি। দুই চোখ থেকে অশ্রু ঝরছে। সে উঠে দাঁড়ালো, নরম পায়ে হেঁটে ঘরে চলে গেল। নবমী বিছানায় বসে আছে। তার হাতে শৈলের জামাকাপড় খুব যত্ন করে গুছিয়ে রাখছে। হাবিব নবমীর পাশে গিয়ে বসলো, একটা হাত রাখলো তার পিঠে। অসম্ভব কোমল গলায় বলল, কি করছো তুমি? বাবুর কাপড় গুছিয়ে রাখছি, দেখো না খেলতে গিয়ে কী সব লাগিয়ে এনেছে। সাবান পানি দিয়ে কত ধুলাম, তাও দাগ যায় না। এসব রেখে এদিকে এসো, আম্মা আব্বা চলে গেছেন। নবমী কয়েক মিনিট চুপ করে রইল। পরে কথার মানে বুঝতে পেরে বলে, হ্যাঁ, কাল চলে গেছে। আমাকেও সাথে নিয়ে যেতে চাইলো। আব্বু যেতে দেয়নি। তাছাড়া আমারও যেতে ইচ্ছে করছে না। নবমী, হ্যাঁ। এক কাপ চা বানিয়ে দেবে, মাথা যন্ত্রণা করছে। তুমি একটু অপেক্ষা করো, নিয়ে আসছি। নবমী উঠে রান্নাঘরে চলে গেল। শরীফা বেগম কাপে চা ঢালছে। গরম চা থেকে ধোঁয়া উঠছে। নবমী বলল, মা, চা কি বেশি আছে? সোহেলের আব্বু এক কাপ চা চাইলো। সোহেলের আব্বু চাইলো নাকি? তুমি গায়ে পড়ে দিতে এসেছো, সবই বুঝি। এভাবে তো আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছো। নাইমা পাশে বসে নুডল খাচ্ছিল। সে বেশ বিরক্ত সুরে বলল, মা, কি শুরু করছো? ভাইয়া না চাইলে ভাবি মিথ্যে বলবে কেন? ভালোই তো ভাবি দালালি করা শিখে গেছিস। দালালি কি করলাম? সত্যিটাই বলছি। শরীফা বেগম একটা কুৎসিত ভাষা ব্যবহার করলেন। তারপর চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে গেলেন। নাইমা উঠে এসে নবমী এর গায়ে হাত রাখলো, কোমর গলা বলে, কিছু মনে করো না ভাবি। সবটাই তো জানো, বড় আপা চলে যাওয়ার ব্যাপারটা মা মেনে নিতে পারছে না। আপা দুলাভাই সেদিনের পর কলও রিসিভ করে না। মা খুব দুশ্চিন্তায় আছে। নবমী ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। নিঃশ্বাসের শব্দ শোনা গেল স্পষ্ট। কি অদ্ভুত এই দুনিয়া! 7 দিনও হয়নি তার ছেলে মারা গেছে, অথচ মানুষের ব্যবহার দেখলে মনে হয় সব কিছুর জন্য সেই দায়ী। গতকাল নবমীর মা অনেকক্ষণ ধরে বসেছিল, মেয়েকে সাথে নিয়ে যাবে। নবমী যেতে চায়নি। সোহেল একা ঘুমাতে ভয় পায়। তাকে ফেলে কিভাবে যাবে? মায়েদের কাছে সন্তান কখনো মারা যায়? তারা সবসময় জীবিত থাকে। শরীফা বেগম হাবিবের সামনে চায়ের কাপ রাখলো। ভেজা গলা বলে, বাবারে, তোকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তবে তুই যে কষ্ট পাচ্ছিস, সেই কষ্টটা আমাকে দিস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হাবিব দীর্ঘশ্বাস ফেলল। চাপা গলা বলে, আমি ঠিক আছি মা, চিন্তা করো না। ঠিক না থাকলে কি অফিসের কাজে যেতে পারতাম? নবমীর মা বলেছিল মেয়েকে কিছুদিন ওনার কাছে রাখতে চাই। বুঝতেই তো পারছিস, বৌমা যেতে চায়নি। দেখ, তুই যদি বুঝিয়ে দিয়ে আসতে পারিস। এখানে থাকলে তো কোনো সমস্যা নেই, আমার কাছে থাকুক। ওর মা বলেছিল মেয়ের মাথা এখন ঠিক নেই, সংসারে কাজকর্ম করতে পারবে না। কিছুদিন ঘুরে আসলে খানিকটা স্বাভাবিক হতো। এখানে থাকলে যদি সংসারে কাজ করতে হয়, তবে কি নবমী চলে যাওয়ার পর এই সংসারের কাজ বন্ধ হয়ে যাবে? শরীফা বেগম এই প্রসঙ্গ বাড়ালেন না। কথা ঘুরিয়ে বললেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাই। দেখি দুপুরের জন্য রান্না করতে হবে। নবমকে পাঠিয়ে দাও তো, কথা আছে। শরীফা বেগম ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যাবার সময় দরজা ভিজিয়ে দিয়ে গেলেন। নবমী ঘরে নিয়ে সোহেলের কবরের পাশে দাঁড়িয়েছে। নাইমা তার কাছে গিয়ে বলল, ভাবি, ভাইয়া ডাকছে। যাচ্ছি। দেখলাম তোমার ভাইয়ের গায়ে জ্বর। ঘরে ন্যাপা বা প্যারাসিটামল আছে? থাকার কথা, আমি খুঁজে দেখছি, তুমি এসো। নাইমা নবমীর হাত ধরে ঘর পর্যন্ত নিয়ে গেল। তাদের মধ্যে ননদ ভাবির কুৎসিত সম্পর্ক গড়ে ওঠেনি। বিয়ের পর থেকে দুজনে বন্ধুর মতো সময় কাটিয়েছে। নাইমা সবেমাত্র ক্লাস 10-এ পড়ে। পড়াশোনায় বেশ ভালো, দেখতে চমৎকার, লম্বা চুল। রাত নেমে গেছে, চারিদিকে ঘন অন্ধকার। হাবিব বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকলো। দুপুরে জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। সারা শরীর ঘামে ভিজে গেছে, গা কুটকুট করছে। গোসল করার দরকার। সে ট্যাপ ছেড়ে বালতিতে পানি ভরল। বাথরুমে একটা ছোট্ট জানলা আছে, সেখান দিয়ে ঠান্ডা বাতাস লাগে। বাতাস গায়ে লাগলে কেমন শীত শীত করে। সে দীর্ঘ সময় নিয়ে গোসল করলো ঠান্ডা পানি দিয়ে। গায়ে জ্বর থাকার কারণে পানি বরফ শীতল মনে হচ্ছে, তবু ভালো লাগছে। সে বেশ অনেক সময় নিয়ে গোসল করলো। মাথা মুছে ফুলাতা শার্ট পরলো। আলমারি থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। গোসলের পর একটু ফ্রেশ লাগছে। নবমীর চুলের উপর থেকে কড়াই নামিয়ে রাখলো। হাবিব দুপুরে ঠিকমতো খেতে পায়নি। শরীফা বেগম রান্নার হাত ভালো, তবে অনেক ঝাল দিয়ে ফেলেছেন। রাতের জন্য সেই একই তরকারি। নাইমা বলল, ভাবি, তুমি আবার রান্নাঘরে আসতে গেলে কেন? আমাকে বললেই তো করে দিতাম। সমস্যা নেই, সামান্য সবজি রান্না করছি, তুমি মন দিয়ে পড়াশোনা করো। সামনে পরীক্ষা, মা দেখলে রাগারাগি করবেন। করলে করবে, রাগারাগির ভয়ে উচিত কাজ করতে পিছিয়ে নেই। নবনী হাসলো।
সে হাসি দেখতে ভালো লাগলো। নাইমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সে দারুণ একটা কাজ করতে পেরেছে। রাতে খাবার সময় মহিউদ্দিন সাহেব বললেন, যা হবার তা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি ছাড়া আমাদের আর কিছু করার নেই। মসজিদে দাদু ভাইয়ের নামে মিলাদ দিতে চাচ্ছি। এর বাইরে একটা এতিমখানা আছে। শুক্রবার ৭০ জন এতিম বাচ্চা আসছে। খরচাপাতি নিয়ে চিন্তা করতে হবে। তোমাদের জানিয়ে রাখলাম। সকলে মনোযোগ দিয়ে শুনলেও কেউ কোনো মন্তব্য করল না। তিনি আবার বেরিয়ে বলেন, নবমী, বেয়াই সাহেবকে জানিয়েছি। তুমি একটু কথা বলে নিবে, ওনাকে আসতে বলবে। নবমী মাথা হ্যাঁ সূচক দোলালো। হাবিব বলল, সোহেল কিভাবে পানিতে পড়েছিল জানা হয়নি। কেউ আমায় কিছু বলেনি। কি হয়েছিল মা? শরীফা বেগম বলেন, আমি, নাইমা আর কনক তো চাচির বাড়ি গিয়েছিলাম। এসে এই অবস্থায় দেখছি। কি হয়েছে জানি না। তোর বউ কিছু বলেনি? নবমী, কি হয়েছিল বলতে পারবে? আমি দুপুরে রান্না করছিলাম। সোহেল তো আব্বুর সাথে ছিল। তারপর আর কিছু জানি না। শরীফা বেগম তেড়তে উঠে বললেন, এখন তোমার শ্বশুরের ঘাড়ে দোষ দিতে চাইছো? আমরা তো আর ছেলে মেয়ে মানুষ করিনি। মহিউদ্দিন সাহেব খানিকক্ষণ ভুরু কুচকে তাকিয়ে নরম গলায় বললেন, নবমী ঠিক কথা বলছে। দাদু ভাই আমার কাছে ছিল, উঠোনে খেলছিল। ও আচ্ছা। হাবিব কথা বাড়ালো না। তার মন ভালো নেই। শৈলের কথা মনে পড়লে নিষ্পাপ মুখশ্রী চোখের সামনে ভেসে ওঠে। দু সাদা 4টে দাঁত বের হয়ে আসছে, ক্রমাগত হাসছে। আধফোঁটা বলিতে বাবা বাবা ডাকছে। খাবার ঘরের বাকি সময় কেউ কোনো কথা বলল না। শরীফা বেগম বড় মেয়ের প্রসঙ্গ তুলতে চাইলেও শেষ পর্যন্ত তুললেন না। রাতে ঘুমানোর সময় নবমী হাবিবের পাশে বসলো। ভেজা গলা বলল, কাল কি তোমার সময় হবে? কেন? কোনো কাজ আছে? আমাকে বাবার বাড়িতে রেখে এসো। এখানে থাকতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানি না। কেমন যেন দম আটকে আসছে। বড় আপা আমার জন্য রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বড় আপা তোমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে মানে? নবমী বলতে চাইল না। হাবিবের জোরে গোটা ঘটনা খুলে বলল। সব কিছু শোনার পর সে শান্ত গলা বলল, রাত হয়েছে, বাতি নিভিয়ে শুয়ে পড়ো। শুক্রবার বাচ্চারা আসবে, তারপর বাপের বাড়িতে রেখে আসবো। নবমী শুয়ে পড়ল, ঘুমাতে পারল না। অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে অনুভব করতে পারছে কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিছে। এই স্পর্শ খুবই পরিচিত এবং শান্তিদায়ক। হাবিব খুব সকাল সকাল বেরিয়ে গেল। বলল, কাজ আছে। তবে সে নিজের অফিসে গেল না। আনিসের অফিসের সামনে গিয়ে বসে রইল। 10টা নাগাদ আনিস অফিসের গেট দিয়ে ঢুকলো। সে বেশ হেলে দুলে হাঁটছে। হাবিবকে দেখে চওড়া হাসি দিল। প্রত্যুত্তরে হাবিব হাসলো। কাছে গিয়ে খুব জোরে আনিসের গালে একটা থাপ্পড় মারল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সে কিছুই বুঝতে পারল না। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হাবিব বলল, আমার সন্তান মারা গেছে। বড় ভাই হিসেবে আপনি সান্ত্বনা দেবেন? কি উল্টো বাজে কথা বলছেন। রাত দুপুরে রাগ করে বোনকে নিয়ে চলে এসেছেন। ইচ্ছে করছে আপনাকে খুন করে ফেলি। আনিস হেসে ফেললো। পান খাওয়া দাঁত বের করে বলল, উচিত কথা খুব গায়ে লাগলো। তাই না শালা? নিশ্চয় তোমার বউ এসব নালিশ করছে। যে মেয়ে মানুষ 7 দিন আগে সন্তান হারার শোক বলে স্বামীর কান ভাঙাতে পারে, সে যে কত কিছু করতে পারে আল্লাহই ভালো জানে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু। আনিস একটু ঘাবড়ে গেল। হাবিবের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। সত্যি সে রাগলো। অফিসের সামনে লোক জড়ো হয়ে তাদের তামাশা দেখতে লাগলো। শেষ পর্যন্ত সবাই এগিয়ে এসে ঝামেলা মিটমাট হয়ে গেল। হাবিব বাড়ি ফিরে সন্ধ্যার পর ফিরে দেখে কনক বসে আছে, তার চোখ মুখ ফোলা। শরীফা বেগম তীক্ষ্ণ বলেন, জামাইকে কি বলেছিস? হাবিব শান্ত গলা বলল, যা বলেছি তা একটু কম হয়ে গেছে। শরীফা বেগম ভীষণ রেগে গেলেন। নিঃশব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। হাবিব সেদিকে খেয়াল হলো না। ভাবলেছিন পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেল। ঘরের বাতি নেভানো। জানলা গলে চাঁদের আলো ঘরে ঢুকছে। তাতে অন্ধকার অনেকখানি দূর হয়ে গেছে। হাবিব সুইচ টিপে বাতি জ্বালালো। নবমী খাটের কোনায় বসে কান্না করছে, চোখ ভেজা। কান্নার কারণ মুখে একটা আদুরে ভাব চলে এসেছে। সে হাবিবকে দেখে ওড়না দিয়ে চোখ মুখ মুছল। সরল গলা বলল, আপা এসেছে, দুলাভাই পাঠিয়ে দিয়েছে। কি দরকার ছিল এসবের? উনি তো কিছু ভুল বলেনি। সত্যি তো আমি ছেলেটাকে দেখে রাখতে পারলাম না। নিজেকে দোষ দিও না নবমী। আমরা সবাই মিলে যতটা কষ্ট পাচ্ছি তার থেকে 1000 গুণ বেশি কষ্ট তো হচ্ছে তোমার। ছেলে রোজগারের কাজগুলি রীতিমতো তোমার অভ্যাস হয়ে গেছিলো। যারা অন্যের কষ্টে সহানুভূতির পরিবর্তে উপহাস করে তারা মানুষ নয়। তাদের প্রতি অনুভূতি রাখতে নেই। প্রিয় মানুষের ব্যাপারে আমি এমনই। নবমী জবাব দিল না, মলিন হাসলো। কপাল থেকে হাবিবের হাত সরিয়ে দিয়ে একটু দূরে সরে গেল। হাবিব তার একটা হাত চেপে ধরল। হাতটা বেশ শক্ত করে ধরেছে। সে দীর্ঘ সময় নবমীর হাত ধরে রইল। একসময় নবমী হাবিবের কাঁধে মাথা রাখলো। দুজনের চোখ ভিজে গেছে। কাঁদলে মনের কষ্ট দূর হয়, অনেকটা হালকা লাগলো। কাদার সৌভাগ্য সবার হয় না। শরীফা বেগম ভাত বাড়ছেন। তার বড় নাতির খিদে পেয়েছে। ছেলেটা এখানে আসার পর কিছুই মুখে তোলেনি। এখন খাবার জন্য ঘ্যান ঘ্যান করছে। শরীফা বেগম বললেন, কনক, তুইও একটু কিছু মুখে দে। চিন্তা করিস না, তোর বাবাকে বলে এর একটা হেনস্থা অবশ্যই করব। আব্বাকে বলে কি হবে মা? এমনিতে আব্বা তোমার জামাইকে পছন্দ করে না। সেদিন রাতে তো সবটা নিজের চোখে দেখলে। যতই যাই হোক, বাড়ির বড় জামাইকে কেউ রাত দুপুরে বাড়ি থেকে বের করে দেয়?
শুধু বের হলে বলেই ক্ষান্ত হয়নি, এই জিনিসপত্র ছুঁড়ে পেরেছে। এটা কি তার অপমান নয়, অসম্মান নয়? জামাইকে কল দিয়েছিলাম, রিসিভ করেনি, করবেও না বলেই তো দিয়েছে। শরীফা বেগম ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলেন। তার এই মেয়ে একটু অন্য রকমের, স্বামী ছাড়া দুনিয়ার আর কিছুই বোঝে না, স্বামীর সাচ্চর রা কাটে না। আনিস দীর্ঘক্ষণ ধরে এই ভালো মানুষই এবং ভালোবাসার সুযোগ নিয়ে এসেছে। কারণে অকারণে কনককে বাপের বাড়ি পাঠিয়ে দিত। এই নতুন ব্যবসা শুরু করবে, কিছু টাকা লাগবে, ব্যবসায় লাভ হলে দ্বিগুণ ফেরত দিবে, টাকা নিয়ে ভাবতে হবে না। এভাবে বেশ কয়েকবার পয়সা নিয়েছে, তবে কখনো ব্যবসা শুরু করতে দেখা যায়নি। টাকা হাতে পেতেই বলতো, সামান্য মূলধন দিয়ে ব্যবসা শুরু করতে ইচ্ছে করছে না। আমরা হচ্ছে বনেদি পরিবার, অল্প টাকায় ব্যবসা করলে এলাকার মুখ দেখাতে পারবো না। তাছাড়া টাকা পয়সার কিছু অংশ খরচ হয়ে গেছে, তাই আপাতত ব্যবসার কথা ভাবছি না, পরে দেখা যাবে। শেষবার মহিউদ্দিন সাহেব ভীষণ বিরক্ত হলেন। কঠিন মূল্যে বললেন, কনক আর আগেও জামাইকে অনেক টাকা দেওয়া হয়েছে, কখনো ব্যবসা শুরু করতে দেখিনি। এখন হাতে টাকা পয়সা নেই, পরে দেখবো। কনক হাত পা ছড়িয়ে কান্না শুরু করলো, চোখে মুখে ফুলিয়ে বলল, আবার নিজের টাকা না দেন, আমার ভাগে সম্পত্তি দিয়ে দেন। খালি হাতে গেলে আপনার জামাইয়ের সামনে মুখ দেখাতে পারবো না। আর একটা কথা, টাকা না দিলে আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ছি না। কনক সত্যি ফিরে গেল না, বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। দুদিনের মধ্যে তার মুখ শুকিয়ে এমন অবস্থা হলো যে মুখের দিকে তাকানো যায় না। মইনুদ্দিন সাহেব ধার করে 2 লাখ টাকা এনে দিল। আনিস সেবারও ব্যবসা শুরু করেনি। 2 মাস পর বলেছে অল্প টাকায় ব্যবসা হয় না। রোহানের খাওয়া প্রায় শেষ। সে নিজে হাতে খাবার খায় না, বেশিরভাগ সময় কনক ছেলেকে মুখে তুলে খাইয়ে দেয়। তবে আজ এই নিয়মের ব্যতিক্রম হয়েছে। কনক রোহানের পাশের চেয়ারে বসে ছেলের খাবারের দিকে তাকিয়েছে। এই তো সেদিন কাঁথার ভিতরে ঘুমিয়ে থাকতো, আর সে কত বড় হয়ে গেছে। শরীফা বেগম বললেন, নানা ভাই, তোমাকে আরেকটু তরকারি দিব, ভাত মাখিয়ে খেতে পারছো না তো? রোহান মাথা দোলালো। তার অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। শরীফা বেগম এক হাতা তরকারি রোহানের থালায় দিলেন। রোহান ভুরু কুচকে বলল, বিরক্ত গেলে বলল, বললাম তো দিতে হবে না। তারপর কেন দিলেন? আস্তে আস্তে খাও নানা ভাই, ঠিক পারবে। আহারে, ছেলেটার মুখ শুকিয়ে গেছে। কথাগুলো বলে তিনি দীর্ঘ সময় নীরব রইলেন। মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তা হচ্ছে বোধহয়। বড় জামাই যেমনই হোক, মেয়ে তাকে ছাড়া থাকতে পারে না। হাবিবের বাবাকে বলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, দরকার পড়লে হাবিবকে আনিসের কাছে ক্ষমা চাইতে হবে। শরীফা বেগম রাতের খাবারের সময় কথাটা তুললেন, তুলনায় বেশ অন্যরকম ভঙ্গিতে। প্রথম দিকে খানিকটা ভনিতা করে বলছি কি, শৈলের মিলাদ মাহফিলে বড় জামাই আর বেয়ানকে বললে ভালো হতো না? মহিউদ্দিন সাহেব শান্ত গলায় বলল, বলতে চাইলে বলো, সমস্যার কিছু নেই। বললেই কি তারা আসবে? হাবিব জামাইয়ের অফিসের সামনে গিয়ে জামাইকে মেরে এসেছে, নানান কথা বলে অপমান করেছে। এখন তার ছেলের মিলাদের দাওয়াত দিলে যে তারা আসবে, এমন ভাবার তো কিছু নেই। হাবিবকে জামাইকে মেরেছে মানে? কনক যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সে মুখের ভাত কোনোরকম গিলে, আর আর বলেন কেন, দুপুরের পরপর আপনার জামাই বাড়ি ফিরে এসেছে, চোখ মুখ শুকনো। আমি তো ভয়ে শেষ, শরীর খারাপ করলো নাকি? সে তো এই সময়ে বাড়ি ফেরার মানুষ না। সব কাজ শেষ করে সন্ধ্যার পর বাড়িতে ফেরে। আমি ব্যস্ত ভঙ্গিতে তার কাছে গিয়ে প্রশ্ন করলাম, এখন বাড়িতে কেন? তারপর সে যা বলল, আল্লাহ আল্লাহ। মহিউদ্দিন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস পেল। কনক কয়েক ঢোক পানি পান করে নিজেকে শান্ত করলো। করুণ গলা বলল, হাবিব আপনার জামাইকে মেরেছে, অফিসে এক হাট লোকের সামনে থাপ্পড় মেরেছে, নানান কথা শুনিয়ে এসেছে। সে হাবিবকে আর একটা বিয়ে করতে বলেছে। সে কি কিছু ভুল বলেছে? যে মেয়ে একটা বাচ্চা সামলাতে পারে না, সে সংসার করবে, এও কি সম্ভব? আর নবমী, তোমাকে বলি, এতদিন তো ভালো মানুষ হিসেবে জানতাম, পেটে পেটে এমন শয়তানি তো বুঝতেই পারিনি বাপু। বর বাড়িতে আসতে না আসতে তার কান ভাঙানি শুরু করে দিয়েছো। বরকে বলবে না তো কি? রাস্তার লোকের কাছে গিয়ে বলবে? শ্বশুরবাড়িতে স্বামী সব থেকে আপন মানুষ, ভরসার ব্যক্তি, তাকে বলবে নাই বা কেন? মহিউদ্দিন সাহেব কথা কনক মিইয়ে গেল, মিনমিন করে বলল, আব্বা তো ছেলের বউয়ের দোষই দেখেন না। আপনার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ছেলেকেও সাথে করে পাঠিয়ে দিয়েছে। ওই বাড়ির চৌকাঠে পা রাখতে নিষেধ করছে। কেন করছে? তুমি নিশ্চয় তাকে কিছু বলনি? যা বলার হাবিব বলছে। এখানে তোমাকে বের করে দেওয়ার কারণ দেখছি না। সে বলেছে, যার ভাই আমাকে এভাবে অপমান করতে পারে, তাকে নিয়ে ঘর করা কোনো প্রশ্নই ওঠে না। বাজারে মেয়ের অভাব পড়েনি। তোমার জামাইয়ের ভাবসাব আমার পছন্দ হয় না মা, কোনো কালেই হয়নি। তবে তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয় হবে। জামাইকে কল দাও, তাকে আসতে অনুরোধ করো। আপনি কিছু করবেন না আব্বা? হাবিবকে কিছু বলবেন না? আমার যা করার দরকার তাই করব। হাবিব কনক কি সত্যি কথা বলছে? কনক খেকিয়ে উঠল, তেতে গলা বলল, আব্বা, আমি কি মিথ্যে কথা বলছি? তোমায় প্রশ্ন করিনি মা, কাজেই শান্ত থাকো। হাবিব এক মনে খাবার খাচ্ছিল, সে মাথা তুলল না, নিচু গলায় বলল, আপা সত্যি বলছে। এমন কাজ কেন করলে? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এমন কথা শুনে মেজাজ ঠিক রাখা যায়? রাগ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষের বিচার করা হয়।
যে নিজেকে যতটা নিয়ন্ত্রণ করতে শিখেছে ঠিক ঠিক ততটাই মানুষ হতে পেরেছে। পশুদের রাগ নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার নেই, তারা এ ব্যাপারে স্বাধীন। আব্বা, আপনি তো সবটাই জানেন। নবমীর কাছ থেকে শোনার পর দুলাভাইকে কল দিয়েছিলাম, রিসিভ করেনি। উল্টো একটা এসএমএস পাঠিয়েছে, যার কথাগুলো এতটাই অশ্লীল যা মুখে আনা যায় না। কোনো মুখ বাঁকালো, দাঁত চিপে বলে, কি এমন বলেছে যা মুখে আনা যায় না? তা তোমাকে বলতে পারছি না, প্রয়োজন পড়লে নিজের বরের থেকে শুনে নাও। হাবিব উঠে পড়ল। শরীফা ভালো মন্দ কিছু বললেন না। মাহিউদ্দিন সাহেব রেগে গেলে তুমি শব্দটা ব্যবহার করে এবং খুব শান্ত ভঙ্গিতে কথা বলে। দীর্ঘদিন সংসার করার পর তাকে আর ঘাটাতে চাইলেন না। নবমী সবার অলক্ষণে দুফোঁটা চোখের পানি ফেলল। তার জন্য সংসারে অশান্তি শুরু হয়েছে। আত্মগ্লানির থেকে বেশি শাস্তির উপায় এই পৃথিবীতে তৈরি হয় না, কখনো হবেও না। এক অদ্ভুত শাস্তি, কিছুটা স্বস্তি, অনেকখানি চাপা ব্যথা। নবমী টুকটাক কাজকর্ম সেরে বিছানায় গেল। শরীফা বেগম অথবা কনক কেউ তাকে কিছু বলেনি। শুধুমাত্র নাইমা তার কাছে এসেছিল, সরল গলায় বলল, তুমি নিজেকে কষ্ট দিলে আমরা তোমায় কষ্ট থেকে বাঁচাতে পারবো না। এসবের কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে, নিশ্চয় করে। দিনের পর দিন দুলাভাইয়ের অন্যায় আবদার মানতে গিয়ে আপা নিজেকে সস্তা করে ফেলছে। এই সেটা সেই কর্মফল। পৃথিবীতে কারো কাছে নিজের মর্যাদা নষ্ট করতে হয় না, মাথা নিচু করতে হয় না। মাথা নিচু করা যায় আল্লাহর সামনে, শুধুমাত্র আল্লাহর সামনে, বুঝতে পারছো? নবমী কিছু বলেনি। খানিকক্ষণ অবাক দৃষ্টিতে নাইমার দিকে তাকিয়েছিল। এই মেয়ে আলাদা, সবার থেকে আলাদা, অন্যরকম, আপোষহীন, যাকে দেখলে ভালো লাগে। অদ্ভুত রকমের শ্রদ্ধা কাজ করে। হাবিবের চোখে তখনও ঘুম নামেনি। সে সরল ভঙ্গিতে শুয়ে বলল, নবমী তার পাশে বসলো, একটা হাত রাখলো স্বামীর গায়ে। বহুদিন ভাবে রাতে একটা অংশ তারা দুজনে একসাথে জেগে রইল। আজকে চারটা পুরোপুরি গোল হয়নি, খানিক বাকি থেকে তার গাল বেয়ে গেল ধরণীর জ্যোৎস্না নামে। অদ্ভুত সুন্দর সে, ভালো, চোখে ধাঁধা লেগে যায়। সবাই ভেঙেছিল আনিস এ বাড়িতে আসবে না। মহিউদ্দিন সাহেব নিজেও খানিকটা দ্বিধার মধ্যে ছিল। সবাইকে অবাক করে দিয়ে আনিস সকলে এই বাড়িতে আসলো। লজ্জা গলায় বলল, রোহানের মাকে পাঠিয়ে দিয়ে ভুল করেছি, খুব বড় ভুল করছি। আমি আমার ভুল শোধরাতে চাই। শরীফা বেগম চওড়া হাসি দিয়ে মেজজামাইকে বরণ করে নিলেন। কনকের অবস্থা দেখার মতো, খুশিতে এই হাসছে তো এই কাচ্ছে। রোহান অবশ্য তেমন আগ্রহ দেখালো না, শুকনো মুখে ঘুরঘুর করতে লাগলো। মহিউদ্দিন সাহেব খুব একটা সন্তুষ্ট হতে পারল না। মেয়ের কথা ভেবে চুপ রইল। হাবিবু কিছু বলল না। শত হলেও সে বোনের সংসার নষ্ট করতে চায় না। সারাদিন নির্বিঘ্নে কাটলেও বাড়ির সবাই যার যার কাজে মগ্ন হয়ে পড়ে। নবমী নিজেকে কাজে মাঝে ব্যস্ত রাখতে চায়। নাইমা নিজের ঘরে পড়াশোনা করছে। দুলাভাই এসেছে, এই ব্যাপারে বাড়তি আগ্রহ প্রকাশ করেনি। হাবিব অফিসে, সে নিজের কাজ শেষ করলো সন্ধ্যার পর। বাড়ি ফিরতে ফিরতে রাত নেমে গেছে। বাড়ি ঢোকার মুহূর্তে তার মনে হলো কোথাও গোঙানির শব্দ শোনা যাচ্ছে। সে কান খাড়া করলো। চারিদিকে শুনশান নীরবতা। বর্ষার গোলাপের ঝাড় পেরোনোর সময় সেদিকে এক পলক তাকালো। ঝাড়ের একপাশে একটা কাপড়ের মতো পড়ে আছে। সে তাতে খেয়াল দিল না। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসলো। অফিস থেকে বাড়ি ফিরতে ছেলেটা দৌড়ে আসতো। আধফোঁটা বলিতে বাবা বাবা করে ডাকতো। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ক্লান্ত গলায় ডাকলো, নবমী, নবমী। নবমীর সাড়া মিলল না। সে বিছানায় পিঠ এলিয়ে দিল। খানিক বাদে নাইমা এসে বলল, ভাইয়া, ভাবিকে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে খেয়াল করছি সে ঘরে নেই। হাবিব বিছানায় উঠে বসলো। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল গোলাপের ঝাড়ের পাশে কাপড়টা নবমীর শাড়ির মতো। সে নিজে মেলা থেকে কিনে এসেছিল। আবছা অন্ধকারে রংটা বোঝা না গেলেও নকশাটা পরিষ্কার, একদম পরিষ্কার। হেমন্তকালের শেষের দিকে শীত পড়ে গেছে। জানলাগুলো ঠান্ডা হাওয়া বইছে। হাবিব এক চুলও নড়ল না। খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, যেন সে মানুষ নয়, পাথরের মূর্তি। নাইমা নরম গলায় বলল, কিছু বলছো না কেন, কি হয়েছে? হাবিব জবাব দিল না। মিনিট পাঁচেক ওভাবেই বসে রইল। তারপর ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেল। নাইমাও তার পিছনে ছুটল। সে গোলাপের ঝাড়ের দিকে দৌড়াচ্ছে। সামান্য পথ, অথচ হঠাৎ এই দূরত্বকে কয়েকশো মাইল মনে হচ্ছে। হালকা গলায় নবমীর নাম ধরতে আওয়াজ খুব অল্প, ঠিক মতো কানে লাগে না, বাতাসে উঠিয়ে নিয়ে যায়। হাবিব বর্ষার গোলাপের ঝাড়ের কাছে এসে থেমে গেল। একটু দূরে নবমী বসেছে মাটিতে এবং উদাস ভঙ্গিতে। কিছু চুল মুখের উপর ছড়িয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। হাবিব তার পাশে বসলো। কোমর গলা বলল, ও এখানে বসে আছে কেন? আমার বাবাটা ওইখানে ঘুমাচ্ছে, ও একা থাকতে ভয় পায়, কখনো একা ঘুমাতে চায় না। ঘুমালেও আমার হাত ধরে থাকে। আজ ওর ভয় করছে না? হাবিব নিজের স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজেকে শান্ত রেখে বলল, ঘরে চলো, তোমার ঠান্ডা লাগবে। বাবা ভয় পাচ্ছে না? ভয় পাচ্ছে না?
সত্যি ভয় পাচ্ছে না, না সত্যি ভয় পাচ্ছে না। নিষ্পাপ মানুষের মৃত্যুর পরে আর কোনো ভয় থাকে না। ভয় যাকে থাকে পাপী মানুষের, যারা অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে। তুমি আমার কথা বুঝতে পারছো? সে মাথা দোলালো, নরম গলায় বলল, বুঝতে পেরেছি। এবং আপনি নির্ভর করুন আল্লাহর ওপর। আর অভিভাবক এবং সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। ঘরে চলো, ঠান্ডা লাগবে। আর একটু থাকে, শুধু জিয়ারত করবো। ঠিক আছে। হাবিব মোনাজাত ধরলো। সে মিহি গলায় কুরআন তেলাওয়াত করছে। শুনলে হৃদয় প্রশান্ত হয়ে যায়। নবমীর চোখের পানি শুকিয়ে গেছে অনেকক্ষণ হলো। হঠাৎ তার দু চোখ নতুন করে ভিজে উঠল। লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। বুকে জমা কষ্টটা গলা দিয়ে উপরে উঠতে চাইল। টাইমে একটু দূরে দাঁড়িয়ে আছে। সেও বোধহয় মোনাজাত ধরে আছে, অথবা মনে মনে দোয়া করছে। তার দু চোখ ভিজে উঠছে। দীর্ঘ সময় দোয়া কালাম পড়ার পর হাবিব ঘরে ফিরল। সে তার স্ত্রীর হাত ধরে বসে আছে। এই হাত দুটো বড্ড ভরসা এবং ভালোবাসার। নাইমা তাদের পেছনে পেছনে ঘরে ঢুকলো। কনক বলল, রাত দুপুরে দুজন মিলে কোথায় গিয়েছিলে? কিছুটা লাজ লজ্জা অন্তত রাখ। হাবিব কড়া চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। তার কথা বলতে ভালো লাগছে না, গলা ধরে আসছে। নাইমা অবশ্য চুপ করে রইল। কঠিন মুখে বলল, কোনো বিষয়ে লাজ লজ্জা করা উচিত, তুমি সেটা শেখার চেষ্টা করো। ওরা বিবাহিত স্বামী স্ত্রী। রাত দুপুরে কোথাও যাও অথবা ভর দুপুরে, তোমার দেখার প্রয়োজনীয়তা নেই। কনক এগিয়ে এসে নাইমার চুলের মুঠি চেপে ধরলো। দাঁত চিপে চিপে বলল, বড্ড জ্ঞান দিচ্ছিস যে। ভাই ভাবির কেনা গোলাম হয়ে গেছিস নাকি? নবমীর ছোট্ট ভাই, কি যেন নাম? ও হ্যাঁ, আরিফের প্রেমে পড়ছিস? নাইমা একটু হাসলো, বরফ শীতল গলায় বলল, আমাকে তোমার নিজের মতো ভাবলে ভুল করবে আপা। আমি তোমার মতো নই। আবেগ নিয়ন্ত্রণ করতে জানি এবং নিজের সম্মান রাখতে জানি। চুল ছেড়ে দে। কনক একটু অবাক হলো। নাইমার চুল ছেড়ে দিয়ে পিছনে সরে এলো। ঠিক তখনই আনিস ঘর এসে তাদের পাশে দাঁড়ালো। অন্তরঙ্গ সুরে বলল, শালিকা কেমন আছো তুমি? সকাল থেকে দেখা নেই। ভালো আছি, আমার নাম নাইমা, বলে সে নিজের ঘরে চলে গেল। কনক লজ্জা মেশানো চোখে বিব্রত ভঙ্গিতে আনিক সেদিকে তাকাতলো। আনিক সেদিকে খেয়াল করেনি, নিজের মনে ঠোঁট চেপে হাসছে। কনক বলল, নাইমার কথা কিছু মনে করো না, বাচ্চা মেয়ে তো, সমস্যা নেই। তাছাড়া তোমার বোন অতটা বাচ্চা নেই। দেখেছো কেমন শরীর ঢেকে ওড়না পরে? তার কথার ধরনে অতিরিক্ত রকমের কুৎসিত হলো। কনক কিছু বলল না, মেখে হাসলো। বলল, সন্ধ্যা পেরিয়ে এসে নাস্তা এনে দিব? লেবু পাতা দিয়ে চা করে দেই? চা এক কাপ দিতে পারো, অন্য কোনো কিছু লাগবে না। একবারে রাতের ভাত খাবো। শাশুড়িমাকে দেখলাম খাসির গোশত রান্না করছে। আর কি কি রেঁধেছে বলো তো? ওই তো বাটি চাপা গরম ভাত, খাসির গোশত, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, বটবটি আলু ভাজি আর পাবদা। পাবদা মাছ আলাদা করে শুধু তোমার জন্য রান্না করছে। চলনসই, সাথে একটু দই মিষ্টি পদ রাখলে ভালো হতো। যাই হোক, তুমি চা বানিয়ে নিয়ে এসো, আমি একটু বাইরে ঘুরে আসি। এই ঠান্ডায় বাইরে যাবে? রোহানের কাছে বসলেই তো পারতে। এমনি দোকানে গিয়েছিলাম, চা খেতে বলে চেয়েছিল, তুমি বললে, তাই আর যাব না। চা অথবা তরল পদার্থ খাওয়া যায় না, পান করতে হয়। কনকের ইচ্ছে হলো স্বামীর ভুল ধরিয়ে দিতে, কিন্তু কিছু বলল না। স্বামীর ভুল ধরা তার স্বভাবে পড়ে না। বজ্জাত মেয়ে মানুষরা স্বামীর ভুল ধরে। আর আবসা অন্ধকারে ঠেলে মিলিয়ে গেল। কনক কিছু একটা ভেবে মায়ের ঘরে উকি দিল। না, তার বাবা এখনো ফেরেনি। মাহিউদ্দিন সাহেব সন্ধ্যার পরপর বাড়ি ফেরেন। আজ ফেরেনি। কোথায় গেছেন বলে যাননি, বলেছেন ফিরতে দেরি হবে। কনক সোজা মায়ের ঘরে ঢুকলো। শরীফা বেগম তখন তাসবি হাতে বিছানায় হেলান দিয়ে বসে আছে। কনক তার পাশে গিয়ে বসলো। খানিকটা কাঁদুনি ভাব করে বলল, মা, তোমার ছোট মেয়ে খুব বেয়াদব হয়েছে। সারাক্ষণ নবনীর হয়ে কথা বলে। একটু আগে কি হয়েছিল জানো? শরীফা বেগম জিজ্ঞাসা চোখে তাকালো। কনক গোটা ঘটনা মাকে খুলে বলল। সত্যের সাথে কিছু কথা জোড়াতাড়ি দিলে বেশ অনেকখানি গল্প তৈরি করে ফেললো। খেয়াল করলো গল্পটা বলতে তার ভালোই লাগছে। কেমন যেন উত্তেজনায় কাজ করছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। মায়ের বকুনি শোনার পর নাইমা চুপসে যাওয়া মুখে কথা ভেবে বোধহয় সে খুব মজা পাচ্ছে। সব কিছু শোনার পর শরীফা বেগম বিরক্তে নিঃশ্বাস পেলেন। কঠিন মুখে বললেন, সব ব্যাপার নিয়ে তোর মাথা ঘামানোর প্রয়োজন কি? হতে পারে ওরা দুজন শৈলের কবর জিয়ারত করতে গিয়েছিল, বা যেখানেই যাক। তাছাড়া নাইমাকে তো চিনিস, ছেলেদের সাথে মিশতে পছন্দ করে না। বাবা আর আপন ভাই ছাড়া তো তার কোনো মামাতো ভাইয়ের সাথেও ভালো করে কথা বলে না। এটা নতুন কি? নতুন ছাড়া কি মা? এখন তো দেখি তোমার নাইমা রোহানের আব্বুর হাত ধরে মেলায় ঘুরঘুর করে, বেলুন কিনে দিতে বলছে। শরীফা বেগম কয়েকটা কড়া কথা বলতে গিয়েও বললেন না। চোখে মুখে বিরক্ত নিয়ে তাকিয়ে রইলেন। কনক উঠে চলে গেলে। সে নিশ্চয় এখন কোনো নির্জন জায়গা খুঁজবে, তারপর খানিকক্ষণ কাঁদবে। কনক নাইমার মতো শক্ত মনে না, সামান্য কথায় কেঁদে ফেলে, হুটহাট রেগে যায়। তার দুই মেয়ে সম্পূর্ণ আলাদা রকমের হয়েছে, অথচ তিনি তা ধরতে পারেন না। কোনো এক জায়গায় দুজনকে এক করে ফেলেন। আনিস বাড়ির সামনে রাস্তায় খানিকক্ষণ হাঁটাহাঁটি করলো। কয়েকবার উঁকি দিয়ে বাড়ির ভেতরে দেখলো। তারপর পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরালো। সিগারেট টানা ঠোঁটের মাঝে চেপে ধরতে কেউ একজন
বলে উঠল, আনিস না, এই অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আনিস ভদ্রলোকের গলা শুনে চমকে গেল। ঠোঁট থেকে সিগারেট ফেলে পা দিয়ে চেপে মেখে এসে বলল, কিছু না আব্বা, এমনি। এখন কোথা থেকে ফিরছেন? মহিউদ্দিন সাহেব বললেন, শুক্রবার অনুষ্ঠানের জন্য কিছু সদাইপাতি বায়না করতে গেছিলাম, কাজ শেষ করে ফিরছি। বড্ড খারাপ লাগে আব্বা, বাচ্চা ছেলেটা কয়দিন বয়স। শৈলের জন্য শোক প্রকাশ করতে অসুবিধা নেই, তবে নবমীর তুলে কথা বলবে না, জানোই তো মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হয় না। মহিউদ্দিন সাহেব দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতর চলে গেলেন। আনিস পায়ে পিষে ফেলা সিগারেটের দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। জিনিসটা বেশ দাম দিয়ে কেনা হয়েছে। দোকানি বলেছে ভেতরে পাতার গুঁড়ো দেওয়া আছে, শরীরের জন্য উপকারী, টান দিলে শরীর ঝাঁকুনি দিয়ে উঠবে। পুরো টাকাটাই জ্বলে গেল। খুবই আফসোস বিষয়। সে এক বুক হতাশা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। বর্ষায় গোলাপের ঝাড়ের সামনে এসে থমকে গেল। মিষ্টি একটু গন্ধ লাখে রাখছে। গন্ধ তার মোহিনীকে অক্ষমতা বলে আনিসকে তার দিকে আকর্ষণ করে। আনিস কয়েক পা পিছিয়ে গেল। বুকে থুথু ছিটিয়ে ব্যস্ত পায়ে ঘরে ঢুকে সদর দরজা ভিজিয়ে দিল। শীতের মাঝেও তার কপাল ঘেমে গেছে। সে পকেট থেকে রুমাল বের করে কপালে ঘাম মুছল। অদ্ভুত গলায় কনকের নাম ধরে ডাকলো। কনক তখনও রান্নাঘরে দেওয়ালে পিঠ চেপে ধরে কাঁদছে। স্বামীর গলা শুনে ট্যাপ ছেড়ে মুখ ধুয়ে ফেলল। শব্দ করে নাক ঝাড়লো। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কী হয়েছে রোহান রাব্বু, ডাকছো কেন? আনিস তখনও দাঁড়িয়েছে। সে স্বাভাবিক গলা বলে, ভাত দাও, রাত বাড়ছে, ঝামেলা করে লাভ নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি খাবার পাচ্ছি, অল্প করে বের বেরবে, খেতে ইচ্ছা করছে না। শরীর খারাপ লাগছে নাকি? ডাক্তারকে আসতে বলো। না, তেমন সিরিয়াস কিছু নয়, ভাত দাও। আনিস বলছিল তার খিদে নেই, তবে সে বেশ অনেকটা ভাত খেয়ে ফেললো। বেশ কয়েকবার ভাত চেয়ে নিল। কয়েকটা 6টা পাবদা মাছ সবগুলো স্বামীকে খাইয়ে দিল। এ ব্যাপার নিয়ে মনে কোনো দ্বিধা কাজ করলো না। আনিস খাবার পরপর শুয়ে পড়ছে, কম্বল মুড়ি দিয়ে মোবাইলে ফেসবুক চালাচ্ছে। কনক গিয়ে তার পাশে বসলো। গায়ের উপর একটা হাত রেখে বলো, শুনছো তুমি? আনিস ক্ষীণকর বলল, হুম বলো। কনক বলল, রোহান তো বেশ বড় হয়েছে যে, এবার একজন মায়ের চিন্তা করলে হতো না? আনিস প্রায় লাফিয়ে উঠে বলল, উৎসুক গলা বলে, হ্যাঁ তা তো ভাবাই যায়। সত্যি রোহান বড় হয়ে গেছে। তবে কি বলতো, আমার অল্প বেতন, এই দিন নিয়ে 4 জনের সংসার চালানো যাবে না। তারপর তোমার আর সিজার, কত টাকা পয়সার ব্যাপার। তাতে কি একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ গো, আমার শ্বশুর আব্বাকে বলো না, লাখ 2 টাকা ম্যানেজ করে দিতে একটা ছোট্ট ব্যবসা শুরু করব। আমার খুব শখ, তোমার মতো সুন্দর মায়াবী ফুটফুটে একটা মেয়ে থাকবে, কানের পাশে কোঁকড়ানো চুল গুজে রাখবে। কোনো মেয়েই যেত। তবে আনিস শেষ কথাগুলোর জন্য স্বাভাবিক রইল। এক রাশ লজ্জা তার মুখে এসে জড়ো হলো। বলছো কি? শোনো না, শ্বশুর আব্বার হাত টান নেই। কত টাকা খরচ করছে, সোহেলের মিলাদ মাহফিল করছে, তুমি কিছু চাইলে না বলবে না? আচ্ছা বলে দেখবো না। শুয়ে পড়ে দেখি রোহান কি করছে। তুমি এসো না, একা ঘুম হয় না। কনক দাঁড়ালো। চাপা হাসি ঠোঁটে লাগিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাবার সময় দরজা ভিজিয়ে দিল। বর্ষায় গোলাপের ঝাড় প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।